তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নাকি এস আলমকে ফিরিয়ে আনছে। এস আলমের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকগুলো ছিল সেই সব ব্যাংক আবার তাদের হাতে তুলে দিচ্ছে। এমন একটা আলোচনা গত দুদিন ধরে বেশ তুমুলভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়, নানা জায়গায়। আসলে কি হচ্ছে? বিএনপি কি সত্যি সত্যি এস আলমকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়েছে? দর্শক, এই আলোচনাটা বা এই প্রশ্নগুলো কেন সামনে এলো? এই আলোচনা এবং প্রশ্নগুলো সামনে এসেছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 নামে যে অধ্যাদেশটি সংসদে পাশ হয়েছে, সেখানে বিএনপি নতুন করে কিছু তাদের মতো করে কিছু ধারা সংযোজন করেছে এবং নতুন ধারার ফলশ্রুতিতে ব্যাখ্যা বলি, অপব্যাখ্যা বলি, মিসরিপ্রেজেন্টেশন বলি, এই আলোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। আসলে আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে বিএনপির এই যে নতুন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026-এ তারা কি ধারা সংযোজন করেছে এবং সেই ধারায় এস আলম গ্রুপ কিংবা অন্যান্যরা কিভাবে সুবিধা পেতে পারে। তার আগে আমরা একটু পিছনে যেতে চাই। আপনাদের নিশ্চয় মনে আছে যে 5টি ইসলামী ধারার 5টি ব্যাংককে একত্রীভূত করার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মনসুর আহসান। এই ব্যাপারে খুব বেশি উৎসাহী ছিলেন, খুব উদ্যোগী ছিলেন এবং তিনি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিশেষ করে এই 5টি ব্যাংক যে একেবারে ফতুর হয়ে গেছে যে কোনো সময়, মানে এক ধরনের একটা ক্যাম্পেইনে নেমেছিলেন তিনি। এখন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, যিনি রেগুলেটর, দায়িত্বশীল জায়গায় বসে তিনি যখন কোনো একটি ব্যাংকের বিরুদ্ধে এইভাবে লাগাতার ক্যাম্পেইন করতে থাকেন যে এই ব্যাংকগুলো একেবারে শেষ হয়ে গেছে, তখন এমনিতেই যে কোনো একটা সুস্থ ব্যাংকও আসলে এমনি শেষ হয়ে যায়। কিন্তু ডক্টর হাসান মনসুর এই কাজটি তিনি করেছিলেন। শুধু যে তাই না, আমরা দেখেছি যে গত 2024-এর মানে যে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে, বিক্ষোভ, সেই বিক্ষোভের ফলে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তারপর আওয়ামী লীগের মালিকানাধীন বড় ব্যবসায়ী যারা খুব মানে বেশি করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একরকম ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গাজী টায়ারের কথা আপনাদের মনে আছে যে গাজী টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সেখানে প্রায় 2 শতাধিক শ্রমিক কর্মচারীকে পুড়িয়ে মারা হয়েছে। সেটি নিয়ে কোনো তদন্ত হয়নি, কোনো অনুসন্ধান হয়নি। বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে রীতিমতো বন্ধ করে দিয়ে, অকার্যকর করে দিয়ে হাজার হাজার, আই থিঙ্ক মোর দেন 50,000 পিপল, তাদেরকে একেবারে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন সালমান রহমান আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, তিনি সেই সব অভিযোগ বিচারাধীন আছে, সেগুলোর বিচার প্রক্রিয়া চলবে, সেটি হচ্ছে একদিকে। কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান, স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু বন্ধ করে দিতে হবে, সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, মালিকানা কেড়ে নিতে হবে, সেটি হচ্ছে আরেক বিষয়। সেটি আপনারা পারেন কিনা, আইন অ্যালাউ করে কিনা, সেগুলো একটু আলোচনা করার বিষয় আছে। যাই হোক, সেটি অন্য বিষয়। আমরা যদি ঠিক ব্যাংকের আলোচনায় থাকি, আমরা সেই সময় এই প্রশ্নগুলো তুলেছিলাম যখন ডক্টর আহসান মনসুর এই ব্যাংকগুলোর বিরুদ্ধে এক ধরনের একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, টাকা পয়সা দিতে পারবে না। এবং তারপর বাংলাদেশ ব্যাংক সেই সময় একটি রেজুলেশন মানে অ্যাক্ট 2025 একটি বিল আকারে সেটি তারা অধ্যাদেশ আকারে তারা সেটিকে জারি করেছিল, করে এই 5টি ব্যাংককে মার্জার করার মানে একীভূত করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। এবং তারা বলেছিলেন ব্যাংকগুলো তারা বিদেশি বিনিয়োগকারীদের কাছে, মোস্টলি তারা বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপারেই বেশি বেশি বলেছিলেন, তাদের কাছে দিয়ে দেবেন। আমরা তখনও প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি কার ব্যাংক কাকে দিচ্ছেন? এই ব্যাংকগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যাংক। আপনি বাংলাদেশ ব্যাংকের আইনে ব্যাংকগুলো যদি পারফর্ম করতে না পারে, সেখানে কোনো অনিয়ম হয়, আপনি প্রশাসক বসাবেন, প্রশাসকের নিয়ন্ত্রণে সেই ব্যাংকগুলো চলতে পারে বা চলবে। আপনার একটা অধ্যাদেশ জারি করে সেই ব্যাংকগুলো অধিগ্রহণ করার একটা ক্ষমতা আপনাদের কাছে নিয়ে নিলেন। কিন্তু এই যে চাইলেই সরকার কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে নিয়ে নিতে পারে, এইটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে, দেশীয় বিনিয়োগকারীদের কাছে কি বার্তা দেয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা ভাবি নাই। আমরা এই প্রশ্নগুলো তুলেছিলাম তখনও। আচ্ছা, আমরা এও বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে আপনি এই যে মালিকানাগুলো নিয়ে নিচ্ছেন, এই ব্যাংকগুলোকে মালিকদেরকে সরিয়ে দিচ্ছেন, কখনো সুদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কোনো একটা সময় যদি তাদের ফেভারেবল কোনো রাজনৈতিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়, তখন যদি তারা সরকারকে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে দেয়, তখন কি হবে? কারণ এই ব্যাংকগুলোর মালিক তো তারা ছিল। আপনি একটা আইন করে সরকার হিসেবে তাদের ব্যাংকগুলো আপনাদের হাতে নিয়ে গেছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, অনেক কিছু, সেই সব অভিযোগ নিয়ে আমরাও কথা বলেছি।
বাংলাদেশে এত ব্যাংকের যে প্রয়োজন নেই সেই নিয়ে অনেকবার কথা বলেছি আমরা। আওয়ামী লীগ সরকার তারা বোঝানোর চেষ্টা করেছে যে অর্থনীতি বড় হয়েছে, অনেক ব্যাংক লাগবে, আমরা তার বিরোধিতাও করেছি। আবার কোনো একক ব্যবসায়ী গ্রুপের হাতে বা কোনো পরিবারের হাতে বিশেষ করে এতগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ থাকা, সেটি কোনো ইন্টারন্যাশনাল বিজনেস রুলস কোনো কিছুতেই সেটাকে অ্যালাউ করে না, সাপোর্ট করে না। আবার এইসব ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানা রকম অবৈধ চাপ প্রয়োগ করা হয়েছে, সেই সব বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেগুলো আওয়ামী লীগ সরকার করেছে এবং অন্যায় করেছে। এখন সেই অন্যায়ের প্রতিকার আমরা কিভাবে করব? আমরা এই যে এদের বিরুদ্ধে অর্থ পাচারের কথা অভিযোগ তুলছি, অনিয়মের অভিযোগ তুলছি, সেগুলোর বিরুদ্ধে কি আমরা কোনো প্রমাণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি বা করেছি? আমরা তো অর্থ পাচার তো একটা আমি নিজেও একসময় টরন্টোতে আমরা বাংলাদেশ থেকে টাকা পাচারের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন করেছি। কিন্তু সরকারের যেটি দায়িত্ব ছিল যে পাচারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ডক্টর ইউনূসের 18 মাসের সময় কিন্তু তার কোনো কিছুই হয়নি। একটি কেস অর্থ পাচারের তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করে অর্থ পাচারের মামলা দায়ের করার কোনো ঘটনা কিন্তু নাই, আপনি দেখেন। এমনকি ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একবার আমি সেটাকে একটা ক্লাসিক এক্সাম্পল হিসাবে অনেকবার আমার ভিডিও আলোচনায় বলেছি যে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে বলেছিলেন যে কোনো এক ব্যক্তি নাকি 400 কোটি টাকা টিউশন ফির নামে পাচার করেছেন এবং সেটি ব্যাংক ব্যবস্থার মাধ্যমে। টিউশন ফির জন্য বিশ্বের কোনো দেশে 400 কোটি টাকা পাঠানো যায় না, অ্যাবসার্ড। কিন্তু যদি বাংলাদেশ থেকে সেটি পাঠানো হয়ে থাকে এবং সেটি ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়ে থাকে এবং প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেটি উল্লেখ করেন, তার মানে হচ্ছে সরকারের কাছে তার যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তাহলে আমি একাধিকবার বলেছিলাম যে অন্তত এই একটি কেস আপনারা এদের বিরুদ্ধে মামলা করেন, এই লোকটাকে গ্রেফতার করেন, একে শাস্তি দেন, কারণ আপনাদের কাছে তো প্রমাণ আছে যে সে 400 কোটি টাকা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পাচার করেছে। তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং কোন লোকটি সেটিও কিন্তু সামনে আসেনি। কোনো পত্রিকা, কোনো টেলিভিশন, কোনো মিডিয়া কিন্তু সরকারের কাছে জানতে চায়নি যে মিস্টার চিফ অ্যাডভাইজার, আপনি যে বললেন যে একটা লোক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে 400 কোটি টাকা পাচার করেছে, এই লোকটা কে, তার নাম বলেন, তাকে আমরা এক্সপোজ করি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেই কাজটি কিন্তু হয়নি। কিন্তু আমরা অর্থ পাচার হয়েছে, বিলিয়ন ডলার, 1000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই কথাগুলো বলতে স্বচ্ছন্দ বোধ করি, পছন্দ করি, আমরা খুব বলি, নানা জায়গা থেকে বলি। কিন্তু ডক্টর ইউনূসের হাতে এই যে একটা ক্লাসিক এক্সাম্পল, তার বিরুদ্ধেও কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় নাই। কেন হয় নাই সেই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি। এমনকি আজকের বিএনপি সরকার, আমি তো দাবি জানাতে পারি যে আপনারাও ডক্টর ইউনূসের সেই সময়কার বক্তৃতার কপি বের করে, ফাইলপত্র বের করে, এই লোকটা কে যে 400 কোটি টাকা টিউশন ফির নামে পাচার করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। অন্তত একটা অর্থ পাচারের কেস আমাদের সামনে থাকুক যে শাস্তি পেয়েছে। যাই হোক, আমরা আবার ব্যাংকের আলোচনায় ফিরে যাই। আমরা এসআলম কিংবা যে 5টি ব্যাংকে নিয়ে কথা বলা হচ্ছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এগুলি হচ্ছে আলমের নিয়ন্ত্রণাধীন। আর এক্সিম ব্যাংক মজুমদার নাসা গ্রুপের নিয়ন্ত্রণাধীন, নজরুল ইসলাম মজুমদার আই থিঙ্ক ইনি সম্ভব। আচ্ছা, এখন আপনি এদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আপনারা প্রমাণ করেননি। প্রমাণ না করে তাকে অপরাধের কারণে শাস্তি না দিয়ে তাদের সব ব্যাংক ব্যবস্থাগুলো সরকারের হাতে নিয়ে আপনারা ঠিক করলেন এটা বিক্রি করে দেবেন। এবং এই যে আপনি ব্যাংক অধিগ্রহণ করে বিক্রি করে দিবেন, এই সিদ্ধান্তটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ব্যাংক এটি সংসদ করতে পারে, তারা করতে পারে না। এবং তারা আসলে সেটি করে এই সরকারের কাছে এখন এসেছে অনুমোদনের জন্য, এবং এই সরকার তাদের যে বিলটা সেটাকে পাস করেছে, কিন্তু তারা নতুন আরেকটি শর্ত সংযোজন করেছে। এবং আমি মনে করি যে সেটি খুবই লজিক্যাল, কারণ আপনারা তো এদেরকে এখনো আপনি কোনো একটা জিনিস যখন কোনো জায়গা, জমি, হোয়াটএভার আপনি বিক্রি করবেন, তখন এমনকি ব্যাংক কেউ যখন দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হয়ে যাবার পর সেই সম্পদ যখন বিক্রি করে, সেও কিন্তু মালিককে একটা সুযোগ দেয়। এবং সরকার যথার্থভাবে আমি মনে করি যে একটা অপশন রেখেছে যে পুরনো মালিকরা সরকারের দেওয়া কন্ডিশনালিটিস পূরণ করার সাপেক্ষে তারা এটা কেনার জন্য সেখানে কম্পিট করতে পারবে। এটি কিন্তু কেবল যে তাদের কাছে দেওয়া হবে সেটি না, আপনারা যেমন বলেছেন যে বিদেশিদের কাছে, অন্য বিনিয়োগকারীদের কাছে একটা ওপেন কম্পিটিশন হবে, কিন্তু যারা আগের মালিক ছিল তারাও এসে নিতে পারবে। হ্যাঁ, তাদের জন্য কি একটা সুযোগ দেওয়া হয়েছে? তাদেরকে কি এমনিতে দিয়ে দেওয়া হচ্ছে? না। আমরা যদি কন্ডিশনালসগুলি দেখেন, তারা বলছে গভর্নমেন্টের যেই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 যেই
নিয়মটি রাখা হয়েছে, সেখানে বলা হয়েছে আপফ্রন্ট 7.5% অব দ্য অ্যামাউন্ট সরকার যে ইনভেস্ট করেছে এই 5টি ব্যাংকে একত্রীভূত করার ক্ষেত্রে সরকার প্রায় 35,000 ক্রোর 35,000 কোটি টাকার মতো সরকার ব্যয় ইনভেস্ট করেছে সেখানে। সেই 35,000 কোটি টাকার 7.5% অ্যাডভান্স দিয়ে দিতে হবে, অর্থাৎ অলমোস্ট 26,000 ক্রোরের মতো টাকাটা আগে দিয়ে দিতে হবে তাদেরকে। আর যে বাকি টাকাটা আছে সেই টাকাটা ইন নেক্সট 2 ইয়ার্সের মধ্যে তাদেরকে পরিশোধ করতে হবে। কিন্তু এই যে 2 বছর তাদেরকে যে টাইম দেওয়া হলো, এই 2 বছর তাদেরকে বাকি পুরো টাকাটার উপর 10% হারে সিম্পল ইন্টারেস্ট রেট হিসাবে তাদের ইন্টারেস্ট পে করতে হবে। ওকে, অনেকে বলছে যে এস আলমদের কাছে তো এত টাকা, কাজে এই 26,000 কোটি বা 30,000 কোটি এটা তাদের জন্য এত তেমন কোনো ব্যাপার না। হতে পারে, কিন্তু তার বাইরে যে নিয়মাবলীগুলো সেখানে আছে সেটা হচ্ছে আরও কতগুলো কন্ডিশনালিটিস আছে। যদি পুরনো মালিকরা এই ব্যাংকগুলো কিনতে চায় সেই ক্ষেত্রে তাদের হচ্ছে এই যে মার্জারের যেই উদ্যোগটা নেওয়া হয়েছিল বা এদেরকে যে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, নতুন আইডেন্টিটিতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে, তার আগে ডিপোজিটরদের যেই পাওনা ছিল এই ব্যাংকগুলোর কাছে সেগুলো পরিপূর্ণ পরিশোধ করতে হবে এবং অন্যান্য যে দায় ছিল সেই দায়গুলো তাদের পরিশোধ করতে হবে। দেশি বিদেশি পাওনাদারদের যে পাওনা আছে ব্যাংকগুলোর কাছে, এখন দেশি পাওনাদার কারা? বিভিন্ন ব্যাংক, খেলাপি ঋণ, সেগুলো পরিশোধ করে ফেলতে হবে। তৃতীয় কোনো পক্ষের যদি কোনো দাবি দেওয়া থাকে এই ব্যাংকগুলোর কাছে, সব তাদের পরিশোধ করতে হবে। সরকারের ট্যাক্স এবং অন্যান্য যেসব পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে ইন 2 ইয়ার্স। এবং এই 2টা বছর সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ নজরদারিতে রাখবে এদেরকে, এবং তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠন করা হবে। সেই কমিটি পর্যালোচনা করে দেখবে যে তাদের এই যেসব শর্ত দেওয়া হয়েছিল যে এই প্রতিষ্ঠানগুলি কিনে নেওয়ার জন্য, সেই সব শর্তগুলো এরা পূরণ করেছে কিনা, মানে ডিপোজিটরদের দায়দানা পরিশোধ করেছে কিনা, বা আগের যেসব বকেয়া দায়দানা আছে সরকার এবং বিদেশের, দেশে বিদেশের, সেগুলো পরিশোধ করেছে কিনা, সরকারের ট্যাক্স এবং অন্যান্য পাওনা সেগুলো পরিশোধ করেছে কিনা, এভরিথিং ক্লিয়ার কিনা। এবং সেই রিভিউ কমিটি যদি মনে করে যে না, এরা আসলে শর্ত পূরণ করেনি বা এইসব পাওনা দানা সব পরিশোধ করেনি, তখন তারা চাইলে এই যে তাদেরকে কেনার যে অনুমতি দিয়েছিল, যে চুক্তিটি তাদের সঙ্গে একটা ইনিশিয়াল যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেটা বাতিল করে দিতে পারে। তার মানে হচ্ছে যে 2 বছরের মধ্যে এদের দায় দেনা যত কিছু আছে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েই তাদের এই ব্যাংকের মালিকানায় আসতে হবে। এটি হচ্ছে যে শর্তের কথাগুলো বলা আছে, মানে এই বিলে যে নতুন 18 ক ধারায় যেসব শর্ত যুক্ত করা হয়েছে, বিএনপি সরকার যেসব শর্ত যুক্ত করেছে সেই শর্তে এই কথাগুলো আছে। এখন সমস্ত বকেয়া তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে, কেবল এই কারণে তাদেরকে আপনি ব্যাংক থেকে বের করে দিবেন এবং কখনো আবার প্রতি অনুকূল সরকার আসলে তারা আবার সব সুদে আসলে পূরণ করে নিয়ে যাবে, সেই সুযোগ রাখবেন? নাকি তাদেরকে এই যে সব বকেয়া টকেয়া পরিশোধ করে দিয়ে তাদেরকে তাদের প্রতিষ্ঠানে কমপ্লিট করার সুযোগ দেবেন এবং একই সঙ্গে আপনার তদন্ত চলুক না, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলোর ইনভেস্টিগেশন হোক, সেই অভিযোগে যদি তারা দোষী সাব্যস্ত হয় শাস্তির ব্যবস্থা, দুটো পাশাপাশি চলতে থাকুক। সো আমি মনে করি যে এটি আমার কাছে মনে হয় যে আসলে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 যেই আলোচনাগুলো, মানে নতুন যেই ধারাটি বিএনপি সরকার যুক্ত করেছে, সেটি নিয়ে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেট হতে পারে, ইকোনমিক্যাল অ্যাসপেক্টে ডিবেট হতে পারে, রাদার দ্যান পলিটিক্যাল, এবং মানে জাস্ট বলার জন্য বলা ঢালাও বক্তৃতা বিবৃতি করার চাইতে মানে লজিক্যাল, ইকোনমিক লজিক এবং লিগ্যাল লজিক দিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হতে পারে, এবং সেটি হওয়াই ভালো। আর একই সঙ্গে পাচারের গল্প আমরা বলবো, কিন্তু পাচারের অন্তত কিছু কিছু জিনিস সুনির্দিষ্টভাবে প্রমাণের যে চেষ্টা আছে সরকারের, সেটাও আমাদেরকে একটু দেখাতে হবে, সেটাও একটু ভিজিবল থাকতে হবে। অন্তত টিউশন ফির নামে যে 400 কোটি টাকা পাচারের যে তথ্যটি ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করেছিলেন, সেটির অন্তত একটি বিহিত হোক। তাহলে আমরা অন্তত আস্থা স্থাপন করি, বিশ্বাস করতে শুরু করি যে আসলে সরকার পাচারকারীদের, অর্থ পাচারের ব্যাপারে সত্যি আন্তরিক, অর্থ পাচার বন্ধের ব্যাপারে বা শাস্তি দেওয়ার ব্যাপারে সত্যি আন্তরিক। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।